আলোচনা করি 160 ধারায় যে কথাগুলো বলছে যে তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মামলা তদন্ত সংক্রান্ত কাজে কোনো ব্যক্তি যদি এই বিষয়ে কোনো কিছু অবগত থাকেন সেই ব্যক্তিকে তার সম্মুখে হাজির করার জন্য লিখিত নোটিশ দিতে পারেন। অর্থাৎ যে মামলা তদন্ত করতেছে তদন্ত কর্মকর্তা তিনি জানলেন যে তার থানা বা তার পার্শ্ববর্তী কোনো থানার ব্যক্তি এই ঘটনা সম্পর্কে অবগত আছেন বা এই ঘটনা সম্পর্কে তিনি জানেন, তখন ওই ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা তার সম্মুখে হাজির হওয়ার জন্য লিখিত নোটিশ দিবেন। এখন ওই ব্যক্তি তার থানা এলাকারও হইতে পারে বা তার অন্য থানা এলাকার পার্শ্ববর্তী থানা এলাকারও হতে পারে। সেই ব্যক্তিকে এই দুই ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা তার সম্মুখে হাজির হওয়ার জন্য কি দিবেন, লিখিত নোটিশ দিবেন এবং ওই ব্যক্তি হাজির হতে বাধ্য। তাহলে আমরা 160 ধারায় কি বললাম যে মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই মামলা সংক্রান্ত কোনো ব্যক্তি যদি অবগত থাকে যে ঘটনা সম্পর্কে, যেখানে কি ঘটনা ঘটছে সেই সম্পর্কে যদি জানে, তাহলে ওই ব্যক্তি কি করবে, তাকে এদের সম্মুখে হাজির হওয়ার জন্য একটা লিখিত নোটিশ দেন এবং ওই ব্যক্তি হাজির হতে বাধ্য। আর যদি হাজির না হয় তাহলে সেক্ষেত্রে কি করবে, দণ্ডবিধি আইনের 174 ধারা অর্থাৎ 174 ধারা মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। তার বাচ্চার জন্য কথা আসতেছে, একটু ইটা মুভ করে দেন। এই ছিল আমাদের 160 ধারার কথা। 161 ধারা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 161 ধারা ছিল সাক্ষীদের জবানবন্দি গ্রহণ। মামলার তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে ব্যক্তিকে হাজির হওয়ার জন্য লিখিত নোটিশ দিয়েছিলেন ওই ব্যক্তি হাজির হলেন এবং ওই ব্যক্তির জবানবন্দি রেকর্ড করতে পারবেন 161 ক্লোজ 1 ধারা মোতাবেক। অর্থাৎ যাকে আমরা হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেই ব্যক্তি আসছে, তার জবানবন্দি এখন রেকর্ড করবে কত ধারায়, 161 ধারা মোতাবেক। 161 ক্লোজ 1 হচ্ছে জবানবন্দি রেকর্ড করতে পারবে। 161 ক্লোজ 2 যে কথা বলছে সেটা বলছে যে এই যে জবানবন্দি রেকর্ড করার সময় তদন্তকারী কর্মকর্তা ওই সাক্ষীকে যে ধরনের প্রশ্ন করবে সে সকল ধরনের প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে। তাহলে 161 ক্লোজ 2 কি বলছে যে যে সাক্ষী হাজির হয়েছে তাকে মামলা তদন্তকারী কর্মকর্তা যে ধরনের প্রশ্ন করবে সে সেই ধরনের প্রশ্ন জবাব দিতে বাধ্য থাকবেন। এখানে আবার একটা শর্ত দেওয়া আছে যে তাকে আবার এমন কোনো প্রশ্ন করা যাবে না যে প্রশ্নে তাকে ফৌজদারি অপরাধ বা ফৌজদারি দণ্ড অথবা তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, এ ধরনের কোনো প্রশ্নের জবাব তার কাছে চাওয়া যাবে না। আর এ ধরনের প্রশ্ন জবাব করলে সে উত্তর দিতে বাধ্য নয়। এই 161 ক্লোজ 2 বলছে। আর 161 ক্লোজ 3 যে কথা বলছে যে এক বা একাধিক যদি সাক্ষী হয়, অর্থাৎ সাক্ষী যদি একের অধিক হয় সেক্ষেত্রে তাদের পৃথক পৃথকভাবে আলাদা আলাদা কাগজে জবানবন্দি রেকর্ড করতে হবে। এর সাথে পিআরবি হবে 265 বিধি। তাহলে আমরা কি পেলাম, 161 দ্বারা যে ব্যক্তিকে আমরা সাক্ষী হওয়ার জন্য তাকে হাজির করার জন্য আদেশ দিলাম সেই ব্যক্তি হাজির হলো এবং ওই ব্যক্তির লিখিত জবানবন্দি মামলা তদন্তকারী কর্মকর্তা রেকর্ড করতে পারবেন কত দ্বারা, 161 ক্লোজ 1 ধারা। 161 ক্লোজ 2 কি বলছে যে তদন্তকারী কর্মকর্তা তাকে যে ধরনের প্রশ্ন করবে সে সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আর তাকে এমন কোনো প্রশ্ন করা যাবে না যে প্রশ্নে তাকে কোনো ফৌজদারি অপরাধ বা কোনো ফৌজদারি দণ্ড অথবা তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, এ ধরনের প্রশ্নে সে জবাব দিতে বাধ্য নয়। আর তিনি বলছে যে সাক্ষী যদি এক বা একাধিক হয় সেক্ষেত্রে কি করতে হবে, প্রত্যেকের পৃথক পৃথক অর্থাৎ আলাদা আলাদা কাগজে তাদের জবানবন্দি গ্রহণ করতে
হবে। এই ছিল আমাদের 161 ধারা। এর সাথে পিআরবি ব্যবহার করতে হবে 265 বিধি। এরপরে বলাইছিলাম 162 ধারা, অর্থাৎ পুলিশ অফিসার যে ব্যক্তি সাক্ষ্য গ্রহণ করলো ওই ব্যক্তিকে দিয়ে সে এই যে সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করতে পারবেন না, অর্থাৎ তার জবানবন্দি লিপিবদ্ধ করতে পারবেন কিন্তু তার নিকট থেকে স্বাক্ষর গ্রহণ করতে পারবেন না। এটা ছিল 162 ধারার কথা। এখন ইহা ছাড়াও কিন্তু আমাদের অন্য অন্য যে আমরা জব্দ তালিকা, তারপরে তল্লাশি তালিকায় বা অন্য কোনো ক্ষেত্রে যখন সাক্ষীদের ডাকি তখন কিন্তু মৃত্যুকালীন জবানবন্দি, সেসব ক্ষেত্রে কিন্তু সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করতে হবে। কিন্তু এই যে 162 ধারা যেটা বলছে যে 161 ধারায় যে সাক্ষীর জবানবন্দি আমরা নিব, ওই সাক্ষীর জবানবন্দি নেওয়ার পরে তার স্বাক্ষর গ্রহণ করা যাবে না। এটা ছিল 162 ধারার কথা। 163 ধারা হচ্ছে প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দিয়ে কোনো ব্যক্তির নিকট হতে সাক্ষ্য গ্রহণ করা যাবে না, আবার সাক্ষ্য গ্রহণ করা থেকেও বিরত থাকা যাবে না। মানে 163 একে যে কথা বলছে যে কাকে ভয়, ভীতি বা প্রলোভন এইসব দেখিয়ে তার নিকট থেকে সাক্ষ্য গ্রহণ করা যাবে না, আবার সাক্ষ্য গ্রহণ করা থেকে বিরত থাকা যাবে না। মানে তাকে ভয় ভীতি ছাড়া যদি সে সাক্ষ্য দিতে চায় তাহলে তার কাছ থেকে আপনি সাক্ষ্য নিতে পারবেন। এটা ছিল 163 ক্লোজ 1। 163 ক্লোজ 2, আবার যে ব্যক্তি স্বেচ্ছায় সাক্ষ্য দিতে চায় সেই ব্যক্তিকে আবার প্রলোভন, ভীতি প্রদর্শন দেখা তার সাক্ষ্য গ্রহণ করা থেকে বিরত রাখা যাবে না। এটা ছিল আমাদের 163 ধারা। তাই মূল কথা হচ্ছে যে সাক্ষ্য দিতে চায় তাকে আপনি প্রলোভন, ভীতি প্রদর্শন দেখানো যাবে না, আর যে দিতে চায় না তাকে আবার ভয় ভীতি দেখায় তার কাছ থেকে সাক্ষ্য নেওয়া যাবে না। এটা ছিল আমাদের 163 ধারার কথা। 164 ধারা গতকালকে পড়াইছিলাম, সেটা হচ্ছে যে আসামির জবানবন্দি রেকর্ড বা স্বীকারোক্তি রেকর্ড করা হয় কিভাবে। এখানে আমি আর কয়েকটা ধারার কথা বলছিলাম যে এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করার ক্ষমতা হচ্ছে 164 ধারা। আর এই জবানবন্দি কিভাবে কোন পদ্ধতিতে নিবে সেই কথা বলা আছে 364 ধারা। আর এর সাথে পিআরবি 467 ধারা ব্যবহার করা যাবে। তাহলে এখানে হচ্ছে আপনার ক্ষমতা দিছে ম্যাজিস্ট্রেটকে জবানবন্দি রেকর্ড করার কথা বলছে, আর কিভাবে রেকর্ড করবে কোন পদ্ধতিতে সেটা হচ্ছে 364 ধারায় বলা আছে অত্র আইনে। আর এর সাথে পিআরবি 467 ব্যবহার করা যাবে। তাহলে আমাদের 164 ধারায় যে কথা বলছে, 164 একে বলছে যে প্রথম শ্রেণী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ম্যাজিস্ট্রেট এই আসামির জবানবন্দি লিপিবদ্ধ করতে পারবেন, তবে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি লিপিবদ্ধ করতে পারবেন না। এটা ছিল 164 এক। তাহলে 164তে কী বলছে যে কোন ধরনের ম্যাজিস্ট্রেট এই আসামির জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন। তা আমরা পড়লাম যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মুখ্য ম্যাজিস্ট্রেট এরা পারবেন। এছাড়া সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটও এই জবানবন্দি লিপিবদ্ধ করতে পারবেন, কিন্তু তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট এই জবানবন্দি লিপিবদ্ধ করতে পারবেন না। একথা বলা আছে 164 ক্লোজ 1 ধারায়। 164 ক্লোজ 2 যে কথা বলছে সেটা হচ্ছে যে এই জবানবন্দি লিপিবদ্ধ করতে হলে অবশ্যই আপনাকে অর্থাৎ ম্যাজিস্ট্রেটকে 364 যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে আমরা 364 ধারা যখন পড়াবো তখন এই যে কী ধরনের পদ্ধতি আছে সেই বিষয়গুলো নিয়ে ওখানে আলোচনা করব। আর এই 164 ক্লোজ 3 যে কথা বলছে সেটা বলছে যে এই আসামিকে জবানবন্দি লিপিবদ্ধ করতে হলে বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে হলে তাকে এই সম্পর্কে অবগত করতে হবে যে আপনি কিন্তু স্বীকারোক্তি করতে বাধ্য নয়, আপনাকে কেউ কোনো প্রলোভন, ভয়, ভীতি, প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি করাচ্ছে কিনা সেটা আমাকে বলতে পারেন। আর আপনি যদি যে স্বীকারোক্তি করবেন এই স্বীকারোক্তি কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে, আপনি কিন্তু দোষী সাব্যস্ত হবেন। আর এই দোষী সাব্যস্ত হলে আপনার কিন্তু সাজা হতে পারে। আর এই সাজার বিরুদ্ধে কিন্তু আপনি যেহেতু স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়ে সাজা গ্রহণ করলেন সেক্ষেত্রে আপনার কোনো
এই সাজার বিরুদ্ধে আপনি কোনো আপিলও করতে পারবেন না। অর্থাৎ যে ধরনের সামনে যে এই স্বীকারোক্তি করলে যে সমস্যাগুলো হবে সেই সম্পর্কে ম্যাজিস্ট্রেট তাকে অবগত করবে। এটা ছিল 164 ক্লোজ 3। এর সাথে আমরা পিআরবি ব্যবহার করব 467 দ্বারা। কালকে আরও বিস্তারিত আলোচনা করছিলাম। এবার 165 দ্বারা, যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। এর আগে আমরা পড়াইছিলাম যে তল্লাশি পরোয়ানা নিয়ে কিভাবে তল্লাশি করতে পারে, সেটা আমরা পড়াইছিলাম 96 ধারা, তারপরে হচ্ছে 98 ধারা, 99 ক ধারা, 100 ধারা হচ্ছে পরোয়ানা মূলে তল্লাশি, তার সাথে পিআরবি 280। আর আজকে যেটা পড়াচ্ছি যে 165 ও 66 ধারায় এই তল্লাশি হচ্ছে বিনা পরোয়ানায় তল্লাশি, এর সাথেও পিআরবি 280 ব্যবহার করা যাবে। তাহলে আমাদের 165 দ্বারা বলছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি তার মামলা সংক্রান্ত কোনো আলামত বা বস্তু তার থানা এলাকার মধ্যে যদি থাকে, তাহলে তিনি এই কারণ কিসে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করিয়া নিজে তল্লাশি করতে পারেন, অথবা তার অধীনস্থ কাউকে দিয়েও তল্লাশি করাইতে পারেন। তাহলে 165 ক্লোজ একে কি বলছে, যে তার থানা এলাকার মধ্যে তার মামলা সংক্রান্ত কোনো বস্তু আলামত বা দলিল আছে, এই খবর যখন মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানতে পারেন, তখন তিনি এই বিষয়টা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করিয়া তিনি নিজে তদন্ত করতে মানে তল্লাশি করতে পারেন, বা তার অধীনস্থ কাউকে দিয়েও তল্লাশি করাইতে পারেন। এটা ছিল 165 ক্লোজ 1। 165 ক্লোজ 2 যে কথা বলছে যে এই তদন্ত যত দূর সম্ভব হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি করবেন, অথবা যে মামলা তদন্তকারী কর্মকর্তা তিনি নিজে যে করবেন। অর্থাৎ এখানে যদি তারা পারেন তাহলে তারা অবশ্যই যে করবেন, আর যদি না পারেন তাহলে 165 ক্লোজ 3 বলছে তার অধীনস্থ কাউকে দিয়ে তল্লাশি করাইতে পারবেন। তবে সেক্ষেত্রে এই অধীনস্থ যাকে দিয়ে তল্লাশি করাবেন তাকে কিন্তু একটা লিখিত আদেশ দিবেন, সেই আদেশ মূলে এই বস্তু বা আলামত বা দলিল তল্লাশি করতে পারবে। এটা ছিল 165 ক্লোজ 3। এখন ওই ব্যক্তিকে যখন আপনি লিখিত আদেশ দিলেন 165 ক্লোজ 3 ধারা মোতাবেক, তখন ওই ব্যক্তি 165 ক্লোজ 4 ধারায় সেই বাড়িতে তল্লাশি করবে। কিভাবে? সেই বাড়িতে তিনি তল্লাশি করবে অত্র আইনের 102 ও 3 ধারার যে বিধান আছে সেই বিধান অনুসারে কিন্তু তল্লাশি করবে। এটা ছিল 165 ক্লোজ 4। আর 165 ক্লোজ 5 যেটা বলছে যে তল্লাশি করার কালে যদি কোনো দলিল পাওয়া যায় তা সেই দলিলটা তাৎক্ষণিকভাবে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। তাহলে এই ছিল 165 ধারার কথা। এর সাথে আমরা পিআরবি ব্যবহার করব 280 বিধি। এবার আমরা পড়াবো 166 ধারা, যে নিজ থানার বাইরে অর্থাৎ অন্য থানা এলাকায় কিভাবে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা যদি জানতে পারেন যে তার মামলার কোনো বস্তু বা আলামত বা দলিল অন্য থানা এলাকায় আছে, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদমর্যাদার অফিসার তিনি অন্য থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে তাকে এই দলিল বা বস্তু উদ্ধার করার জন্য আদেশ করবেন, বা লিখিতভাবে একটা প্রতিবেদন পাঠাবেন যে আপনার থানা এলাকায় আমার এই মামলা সংক্রান্তে দলিল বস্তু বা আলামত আছে, এটা তল্লাশি করার জন্য। তখন ওই থানা এলাকার যে অন্য থানা এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কি করবেন, 166 ধারা বলছে যে 165 ধারা যেভাবে তল্লাশি সিস্টেমটা আমরা যা পড়ে আসলাম পূর্বে, ঠিক একই নিয়মেও তিনি ওখানে তল্লাশি করবেন। এবং এই তল্লাশি সংক্রান্ত যদি কোনো মালামাল বা বস্তু আলামত পান, তাহলে যে অফিসার তিনাকে অনুরোধ করছেন ওই অফিসার বরাবর এই দলিল বস্তু আলামত যেটা উদ্ধার করা হবে সেইটা তার বরাবর প্রেরণ করবেন।
এটা ছিল 166 ক্লোজ 2। 166 ক্লোজ 3 কথা যেটা বলছে যে এই আলামত বা বস্তু বা দলিল উদ্ধার করার ক্ষেত্রে যদি মনে হয় যে এটা পচনশীল বা পরবর্তীতে পাওয়া যাবে না বা এটা তাৎক্ষণিকভাবে উদ্ধার করার দরকার, সেক্ষেত্রে এই তদন্তকারী কর্মকর্তা অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ পরিদর্শক তিনি সরাসরি যে ওই থানা এলাকায় এই দলিল বা বস্তু তল্লাশি করতে পারবেন। অর্থাৎ তিনি নিজ থানা এলাকার বাইরে যাইও কিন্তু তল্লাশি পরোয়ানা কার্যকারী করতে পারবেন। এটা বলা হয়েছে 166 ক্লোজ 3। আর 166 ক্লোজ 4 যে তল্লাশি করার পর যদি কোনো বস্তু বা দলিল বা আলামত পাওয়া যায় তাহলে তার একটা জব্দ তালিকা করবে। এই জব্দ তালিকার কপি ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করবে এবং তাকে একটা কপি দিবেন। এর সাথে আমরা পিআরবি 280 ব্যবহার করব। তাহলে অন্য থানা এলাকায় বিনা পরোয়ানায় কীভাবে তল্লাশি করতে হবে সেটা বলা আছে 166 দ্বারা। আর নিজ থানা এলাকায় কীভাবে বিনা পরোয়ানায় তল্লাশি করবেন সেটা বলা আছে 165 দ্বারা। আর এই 2 ধারারই তল্লাশির ক্ষেত্রে আমাদের বিধান হচ্ছে ফৌজদারি কার্যবিধির 102 ও 103-এর যে বিধান আছে সেই বিধান অনুসারে তল্লাশি করতে হবে। আর তার সাথে আমরা পিআরবি 280 ব্যবহার করব। আর 167 দ্বারা যেটা পড়াইছিলাম এটা হচ্ছে রিমান্ড। অর্থাৎ রিমান্ড সম্পর্কে আমরা অবগত আছি যে আসামিকে 24 ঘন্টার মধ্যে যদি তার কাছ থেকে কোনো তথ্য বা মামলা তদন্ত করা সম্ভব না হলে সেক্ষেত্রে মামলা তদন্তকারী অফিসার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই আসামিকে পুনরায় পুলিশ হেফাজতে আনার জন্য যে আবেদন করেন সেটাই হচ্ছে রিমান্ড বলে। এটা হচ্ছে আমাদের 167 ধারা পিআরবি 324। এখন মূল আলোচনায় আসি যে রিমান্ড কাকে বলে। রিমান্ড হচ্ছে কোনো মামলার রহস্য উদ্ঘাটন করার জন্য বা মামলার এই যে আসামি সহযোগে আসামিকে গ্রেপ্তার করার জন্য বা কোনো আলামত উদ্ধার করার জন্য পুলিশ অফিসার যে ব্যক্তিকে গ্রেপ্তার করছে অর্থাৎ আসামিকে কেস ডায়েরি সহ আদালতে হাজির করবেন এবং আদালত ওই আসামিকে পুনরায় পুলিশ হেফাজতে দেওয়ার জন্য যে আদেশ করবেন সেটাই হচ্ছে রিমান্ড। এটা হচ্ছে 167 দ্বারা পিআরবি 324 বিধি। এখন আমরা যেটা আলোচনা করব যে আমাদের এই 167 দ্বারা মূল আলোচনা কি, যে 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত সম্পূর্ণ করা না যায় সেক্ষেত্রে আসামিকে কিভাবে পুনরায় আনা যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করা আছে। তা আমরা 24 ঘন্টা অর্থাৎ আমরা অত্র আইনের 61 দ্বারা পড়ে আসছি যে আসামিকে গ্রেপ্তার করার পর 24 ঘন্টার অধিক সময় তাকে থানা হাজতে রাখা যাবে না, তাহলে তাকে কি করতে হবে, কোর্টে প্রেরণ করতে হবে। এখন যে আসামিকে গ্রেপ্তার করেছে সেই আসামির সময় 24 ঘন্টা হয়ে গেছে, এই জন্য তাকে কি করবে, এই যে 167 দ্বারা বলছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কি করবেন, ওই আসামিকে যদি পুনরায় তার হেফাজতে আনার প্রয়োজন মনে করে তাহলে তিনি কেস ডায়েরি সহ ওই আসামিকে থানায় কি করবেন, থানায় উপস্থাপন করবে, থানায় আদালতে প্রেরণ করবেন। আদালতের কোন ধরনের ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট বা মুখ্য ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, এর নিচে হলে হবে না কিন্তু, এই ধরনের ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন দাখিল করবেন। কত, 167 ক্লোজ 1। তাহলে 167 ক্লোজ 1 আমরা সংক্ষেপে যেটা বলি যে পুলিশ অফিসার আসামি সহ কেস ডায়েরি সহ আসামিকে রিমান্ডের জন্য আবেদন করবেন এবং এই আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট তিনি কি করবেন, তার রিমান্ড মঞ্জুর করবেন। এটা ছিল হচ্ছে 167 ক্লোজ 1। আর 167 ক্লোজ 2 বলছে যে এই রিমান্ড সর্বোচ্চ 15 দিন পর্যন্ত মঞ্জুর করতে পারে। এখন 1 দিনও মঞ্জুর করতে পারে, 2 দিনও মঞ্জুর করতে পারে, 3 দিনও মঞ্জুর করতে পারে, 7 দিনও মঞ্জুর করতে পারে, কিন্তু সর্বোচ্চ কতদিন, সর্বোচ্চ হচ্ছে 15 দিনের অধিক মঞ্জুর করতে পারবেন না। আর এই রিমান্ড মঞ্জুর করবে কে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন এলাকা হলে মেট্রোপলিটন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এটা মঞ্জুর করবে। সেক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কিন্তু এটা মঞ্জুর করতে পারবেন না। এটা ছিল হচ্ছে 167 ক্লোজ 2। 167 ক্লোজ 3 বলছে যে এই যে পুলিশ হেফাজতে যে আসামিকে দেওয়া হলো এই বিষয়ে কারণ
লিপিবদ্ধ করবেন। যে ম্যাজিস্ট্রেট দিলেন তিনি এই কারণটা তার নথিতে লিপিবদ্ধ করবেন। আর 167(4) বলছে, যদি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি এই রিমান্ডের আদেশ দেন, তাহলে তিনি তার উপরের যে ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট বা মুখ্য ম্যাজিস্ট্রেটকে এই বিষয়ে অবগত করবেন। আর এটা হচ্ছিল 164(4) ক। 164(4) খতে বলছে যে এই যে যদি মুখ্য ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি তিনি এই রিমান্ড মঞ্জুর করে, তাহলে তিনি কাকে অবগত করবেন অনুলিপি দিয়ে? তিনি অবগত করবেন হচ্ছে দায়রা, জেলা ও জজকে তিনি এই বিষয়ে অবগত করবেন। এটা ছিল 167(4). 167(5) যে কথা বলছে যে এই যে তদন্ত, অর্থাৎ যখন অপরাধ সংগঠিত হয়েছে, একটা মোস্ট ইম্পর্টেন্ট ধারা, এখানে অনেকে জানেন না, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন যে 167(5) বলছে যে অপরাধ সংগঠিত হওয়ার পর বা আদালত থেকে যদি মামলা তদন্তর আদেশ দেওয়ার তারিখ হইতে 120 দিনের মধ্যে এই মামলার তদন্ত কাজ সম্পূর্ণ করতে হবে। তাহলে ফৌজদারি মামলার তদন্ত কাজ কত দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে? ফৌজদারি মামলার তদন্ত কাজ 120 দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে। আর এই সময়ের মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করতে না পারলে ওই আসামি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর দণ্ডে দণ্ডিত অপরাধ না করে, সেক্ষেত্রে ওই আদালতে যে ম্যাজিস্ট্রেট থাকবেন তিনি ওই আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন। তাহলে আমরা 167 দ্বারা কি পাইছি? প্রথমে হচ্ছে যে রিমান্ডের আবেদন করতে হলে অবশ্যই আসামিকে আদালতে উপস্থিত করতে হবে এবং তার সাথে কেস ডায়েরির যে অনুলিপি সেখানে হাজির করতে হবে এটা। আর এই আসামিকে কে রিমান্ডে দিতে পারে? এই আসামিকে রিমান্ডে দিতে পারে মেট্রোপলিটন এলাকার হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর জেলার হলে তিনি হবে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। এই 3 ধরনের ব্যক্তি কি করতে পারে? আসামিকে রিমান্ড মঞ্জুর করতে পারেন। আর 2 নম্বরে যেটা বলা ছিল যে রিমান্ড কতদিন পর্যন্ত দেওয়া যেতে পারে, এটা এমসিকিউ আসতে পারে যে একজন আসামিকে সর্বোচ্চ কতদিন পর্যন্ত রিমান্ড মঞ্জুর করতে পারে। দেখা গেল 30 দিন, 45 দিন, 20 দিন, 15 দিন, তাহলে এটা 15 দিন হবে। আবার যদি এমসিকিউ আসে যে এই রিমান্ড কোন ধরনের ম্যাজিস্ট্রেট দিতে পারেন না, এখানে দিল প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, তারপরে দিল দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তারপর দিল তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, ক, খ, গ, আর ঘটি দিল খ, গ। তাহলে খ, গ হবে যে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারেন না। এখন যদি আসে যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যে রিমান্ড মঞ্জুর করলেন, তিনি এই সম্পর্কে কাকে অবগত করবেন? মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে, মানে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটকে, না দায়রা জজকে, না হাইকোর্ট বিভাগকে, নাহলে কোনোটি না। তাহলে এই প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে কাকে অবগত করবেন? তিনি অবগত করবেন হচ্ছে মুখ্য বিচারিক যে ম্যাজিস্ট্রেট থাকবে তেনাকে। আর যদি বলে যে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি কোনো আসামিকে রিমান্ডে দেয়, তাহলে তিনি কাকে এর অনুলিপি বা অবগত করবেন? দায়রা আদালতকে, হাইকোর্টকে, না সুপ্রিম কোর্টকে, না কোনোটি নয়, তাহলে দায়রা আদালতকে। এখানে যদি আরেকটা এমসিকিউ হয় যে ফৌজদারি অপরাধের মামলা কত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে? 120 দিন, 180 দিন, 360 দিন, আর দিল মনে করেন 380 দিন, তাহলে 120 দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। তাহলে এমসিকিউ আসলে কি লিখবেন? যে 120 দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। আর এর পিআরবি পড়াইছি কত? 324।